স্বাগত ব্যবসাপাতি সারাদিনে, সাথে আছে আমি ইফাত আরা। শুরুতেই জানাবো সূচকের অবস্থান। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস, সকাল থেকে আমরা পুঁজিবাজারের একটি নিম্নমুখী অবস্থান দেখলেও এখন আমরা দেখতে পাচ্ছি এখন ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 8.08 পয়েন্ট কমে অবস্থান করছে 4,425 পয়েন্টে। পাশাপাশি অন্য দুটো সূচকের মধ্যে ডিএস30 ইন্ডেক্সটি আমরা দেখতে পাচ্ছি ডিএস30 ইন্ডেক্সটি আমাদের একটি সমস্যা হয়েছে, যার জন্য আমরা সূচকের অবস্থান দেখতে পাচ্ছি না। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি তালিকায় এখন পর্যন্ত উঠে এসেছে ডিএস30 ইন্ডেক্সটি আমরা দেখতে পাচ্ছি 3.537 পয়েন্ট কমে অবস্থান করছে 1,685 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচক ডিএসইএক্স ইন্ডেক্সটি 2.14 পয়েন্ট কমে অবস্থান করছে 1,065 পয়েন্টে। মোট লেনদেন 125 কোটি টাকা ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি তালিকা এখন পর্যন্ত উঠে এসেছে 93টি কোম্পানি, দর হারিয়েছে 114টি কোম্পানি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 104টি কোম্পানির দর বেড়েছে, দর হারিয়েছে 125টি কোম্পানি। শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 5টি কোম্পানির দর বেড়েছে, দর হারিয়েছে 6টি কোম্পানি। দেখছিলেন সূচকের অবস্থান। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আইসিইবির সাবেক সভাপতি এবং অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রথমেই জানতে চাইব, সূচকের অবস্থান দেখলেন, আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি যে সূচক ক্রমাগত নিম্নমুখী রয়েছে। তো আপনার কি মনে হয় যে লেনদেন এবং সূচক কমার কারণটা কি? এটা আপনার অনেকে মনে করেন যে এটা আপনার কনফিডেন্স, লেভেল অফ কনফিডেন্সটা আপনার একটু কম আছে এখন। এছাড়াও যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন লোকজনের দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থার ব্যাপারে অনেক দায়িত্বশীল লোকের দায়িত্বহীন কথাবার্তা, এটাও কিন্তু একটা মানুষের মনের মধ্যে একটা বিশ্বাসের ওয়েটটা কমে যাচ্ছে, এবং এটা হইতে পারে একটা। তারপরে হলো আপনার স্টক মার্কেটে যে একটা মার্জিন লোনের ব্যাপারে, ব্যাংকের মার্জিন লোনের ব্যাপারে একটা ছিল যে একটা টাইম ফ্রেম দেওয়া ছিল, সেই টাইম ফ্রেমটা এখন এক্সপোজার লিমিটের যে টাইম ফ্রেমটা, সেটা এই 3 বছর শেষ হয়ে যাচ্ছে এখন, এবং এই টাইমটা বাড়ানোর জন্য আপনার চেষ্টা চলতেছে, বিভিন্ন নেগোসিয়েশন চলতেছে। আনলেস ইট ইজ ফাইনালাইজড, মনে হয় এটা কন্টিনিউ করতে পারে। কারণ হলো আপনার ধরেন এই ধরনের সিচুয়েশনে পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন চায়নাতে আপনার জানেন শেয়ার মার্কেটে যখন ধস নামা শুরু করলো, তখন চাইনিজ গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিয়েছে। তো রেস্কিউ করার জন্য গভর্নমেন্ট আগে আসে। আমেরিকাতে AIG কর্পোরেশন, তারপরে JP মর্গান, ফেনিম্যাক, আরও বড় বড় যে কর্পোরেশন, CTNA, এই সমস্ত কোম্পানিগুলোকেও আপনার লার্জার কর্পোরেশনগুলোকে আপনার আমেরিকান গভর্নমেন্ট রেস্কিউ প্যাকেজে এনে এদেরকে বেল আউট করেছে। তো সেই ক্ষেত্রে শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্ট করেছেন যারা, তাদের মধ্যে একটা সাধারণ একটা এক্সপেকটেশন আছে, সামবডি উইল কাম টু হেল্প দেম। এইটা যদি এটা করতে পারে কারা, দোজ হু আর রেসপন্সিবল পজিশন ইন দ্যাট এরিয়া, তারা যদি আপনার যদি যাদের উপরে ভরসা করতে পারে মানুষ, মানে একটা জনের উপরে যখন ভরসা করবে, তখন ওনার মুখ থেকে যদি একটা পজিটিভ রেসপন্স আসে, তখন সেটা কিন্তু একটা কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যায়। সেই কনফিডেন্সটা ফিরে আনার জন্য এখানে রেগুলেটরদেরকে একসাথে একযোগে বসে, গিভেন দি ডিফারেন্স অফ অপিনিয়ন, তারপরেও কিন্তু তারা বসে, ডিফারেন্ট রেগুলেটরগুলো বসে যদি আপনার এটা একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নিলে, এবং শেয়ার বাজারে এটা তো বাজার অর্থনীতির একটা কম্পোনেন্ট, এবং এই শেয়ার বাজারের উপরে নির্ভর করে দেশের আপনার যে IPO এর মাধ্যমে মানুষের যে স্মল সেভিংস, সেটা দেশের ন্যাশনাল ডেভেলপমেন্টে ব্যয় হয়, এবং সেটা থেকে আপনার যে ইনকাম জেনারেট করে, সেটা দিয়ে আমাদের GDP-তে কন্ট্রিবিউট করে। অ্যাট দি সেম টাইম মানুষের ইন্ডিভিজুয়াল যে অ্যাসপিরেশনসগুলো, সেটাকেও ফুলফিল করে, এবং ডিভিডেন্ড পায়। তারপর তার যে স্মল সেভিংস সে ব্যাংকে জমা না রেখে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেছে। এই ক্ষেত্রে মানে যে সমস্ত সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার,
সেটা গভর্নমেন্টের, এবং শুধু গভর্নমেন্ট না, আমি বলবো যে দায়িত্বশীল বিরোধী দল, দায়িত্বশীল সরকারি কর্মকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, উনাদের কাছ থেকে যখন হোয়েনেভার ইউ গেট দি পজিটিভ রেসপন্স, তখন কিন্তু এই কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যায়। অনেক সময় অনেক বিপদের সময়, যেমন আপনার ধরেন দেশের ঘূর্ণিঝড় হয়েছে, সেই সময় আপনার স্টক মার্কেটের যে অপারেশন, সেই সময় কিন্তু আপনার ইট ওয়েন্ট ওয়েল। কিন্তু এখন আপনার যে নেতৃত্বের মধ্যে বিভিন্ন লোক যে অনেকে কিন্তু লাগামহীন কথাবার্তা বলে, দায়িত্বশীল লোক। বর্তমান বাজারে এই হঠাৎ করে কনফিডেন্স লেভেল অথবা আস্থা বিনিয়োগকারীদের কমে যাওয়ার কারণ প্রধান কারণ কি বলবেন? এর কারণের ভিতরে একটা কারণ হতে পারে, কিছু লোক হয়তো মনে করতেছে যে এটা যারা দোজ হু আর দি মেজর প্লেয়ার, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানে কিন্তু ইনভেস্টমেন্টে আসছে না, বিকজ উনি আগে যেটা ইনভেস্টমেন্ট করছে ওই ইনভেস্টমেন্টটাকে ওনার স্কুইজ করতে হবে, ওনার উপর প্রেশার আছে, এবং এটাকে যদি আপনার এক্সটেন্ড করা যায়, ইন দ্যাট কেস তারা হয়তো আগে আসবে। যেমন আপনার যে সমস্ত ব্যাংকের যে পেইড আপ ক্যাপিটালের উপরে একটা ক্যাপ আছে, এই পেইড আপ ক্যাপিটালে এত % আপনি ইউ ক্যান ইনভেস্ট ইন দি স্টক মার্কেট, ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে, সেই ক্ষেত্রে তাদের ওই লিমিটটা কিন্তু অনেক আগে ক্রস করে বসে আছে। যখন আপনার 2010 সালে আপনার যে স্টক মার্কেটে যে ক্র্যাশ হয়, সেই ক্র্যাশের সময় কিন্তু এরা দে হ্যাভ ক্রস দি লিমিট, সেই লিমিট থেকে এখন আরও নিচের দিকে নামাই আনতে হচ্ছে বিকজ অফ দি রেগুলেশন। এবং এই রেগুলেশনটা ব্যাংকিং কোম্পানি আইনের ভিতরে ছিল না, সেটাকে পরবর্তী পর্যায়ে ব্যাংকিং কোম্পানি আইনের ভিতরে ঢোকানো হয়েছে, এবং মনে হয় ইট ওয়াজ এ মিস্টেক বিকজ ইট ওয়াজ উইদিন দি জুরিডিকশন অফ দি সেন্ট্রাল ব্যাংক অ্যাজ এ রেগুলেটর অফ দি ফাইন্যান্সিয়াল মার্কেট, ওনাদের হাতে ছিল। এটাকে যখন উনি আইনে নিয়ে গেলেন, এটাকে আইনের ভিতরে নেওয়াতে এখন এই আইন চেঞ্জ করতে হলে কিন্তু আপনাকে পার্লামেন্টে যাইয়া, যে পার্লামেন্ট আইনটা সংশোধন করেছে সেই পার্লামেন্টেই কিন্তু আবার প্লেস করতে হবে থ্রু ফাইন্যান্স মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, এভরিবডির রেকমেন্ডেশন দিয়া। তো ইন দ্যাট কেস এটা চেঞ্জ করাও কিন্তু একটা লং টার্ম পার্সপেক্টিভ, এবং সেই ক্ষেত্রে আপনার যদি এটা ওই সময় যদি এই প্রবৃদ্ধিটা উইদিন দি জুরিডিকশন অফ দি সেন্ট্রাল ব্যাংক রাখা করলে একটা অর্গানাইজেশনই কিন্তু আপনার এটা ডিসিশনটা নিয়ে নিতে পারতো, এখন সেটা নিতে পারতেছেন না ওনারা, বিকজ লতে ঢুকানো হয়েছে। এটাকে লতে ঢুকানো হওয়ার পরে লটা যারা অ্যামেন্ড করছে সেই পার্লামেন্টে আবার এটা কিন্তু ওই প্রপার প্রসিডিউর অনুযায়ী যাওয়া লাগবে, সেই ক্ষেত্রে আপনার ইসে ঢিলে। এই ব্যাংক এক্সপ্লোজার লিমিটের কথা যেটি আসছে, তো যদি এর সময়সীমা বৃদ্ধি না করা হয় তাহলে বাজারে যে পরিস্থিতি হবে তার সামাল দেওয়ার মতন অবস্থান অথবা কাঠামো কি আমাদের রেগুলেশন সংস্থাগুলো রয়েছে বলে আপনার মনে হয়? এটা আপনার এটা যদি অ্যামেন্ডমেন্ট না করে এটা প্রবলেম হবে, এবং প্রবলেমটা কি জাতীয় হবে এটা প্রেডিক্ট করা মুশকিল, কিন্তু ইট উইল হ্যাভ এ কনসিকুয়েন্স, অ্যাডভার্স কনসিকুয়েন্স হবে এই কারণে যেহেতু তারা আগে ইনভেস্টমেন্ট করেছে, এখন তারা যদি তাদেরকে যেই ব্যাংক ধরেন 1500 কোটি টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, এখন হয়তো তা এখন বর্তমান রুল অনুযায়ী সে 350 কোটি টাকা ইনভেস্ট করতে পারবে, বিকজ অফ দি কন্ডিশনটা আগে ছিল একরকম, এখন এসে করে যে পেইড আপ ক্যাপিটালকে নিয়ে আবার কতগুলা এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন করার সময় আবার বলতেছে প্রাইভেট ইকুইটিতে যদি আপনি কোনো ইনভেস্ট করেন, প্রেফারেন্স শেয়ারে ইনভেস্ট করেন, সেটাও কিন্তু এখানে এক্সপোজারের ভিতরে দেখাতে হবে, সেটা দেখাতে যাইতে করে সাইজটা আরও লিমিট হয়ে যাচ্ছে। তো যেই কারণে এইটার একটা কিছু সুরাহা করতে হবে মনে হয়, এটা সুরাহা করলে একটা লেভেলে অফ কনফিডেন্স মানুষের ভিতরে আসবে ইমিডিয়েটলি। এরপরে আসে ধরেন আপনার স্টক এক্সচেঞ্জে যে ডিমিউচুয়ালাইজেশনটা হয়েছে, সেই ডিমিউচুয়ালাইজেশনটা করার পরে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে ইনিশিয়ালি ডিমিউচুয়ালাইজেশনের পরে স্টক এক্সচেঞ্জে একটু টালমাটাল থাকে, কিন্তু এটাকে স্টেবিলাইজ করার জন্য যে বোর্ড গঠন করা হয়, সেই বোর্ডে যে সমস্ত লোকজন থাকে তাদের একটা হিউজ রেসপন্সিবিলিটি, বিকজ ইটস এ চেঞ্জিং দি ট্রানজিশনটাকে আপনার ম্যানেজ করার জন্য এই বোর্ড, এবং সেই বোর্ড যদি রাইটলি এই সমস্ত তাদের যদি সেই বোর্ড মেম্বারদের যে সেই কোর কম্পিটেন্স থাকে টু অ্যাড্রেস দিস সিচুয়েশন, ইন দ্যাট কেস, এবং দে শুড নট সিট আইডল বসে থাকলে তো লোকজন আরও হতাশ হয়ে যাবে। তাদের কাছ থেকে যারা স্টক এক্সচেঞ্জের বোর্ডে যারা আছে, যেমন আপনার ধরেন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, এর যে চেয়ারম্যান আর ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান কি সেম লোক হবে, সেম কোর কম্পিটেন্সওয়ালা? নেভার, ইট ক্যানট বি, বিকজ এখানে 3 থেকে 4 লক্ষ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, সেখানে আপনার ধরেন বিজিএমসি বা বিটিএমসি অথবা অন্য কোনো সরকারি কর্পোরেশনের একজন চেয়ারম্যানকে আমি বসাই দিলে এই পারফরমেন্স হি ক্যানট ডেলিভার, এটা দিতে পারবে না। এখানে এটাই হলো একটা বাজার অর্থনীতির একটা মোস্ট ক্রিটিক্যাল কম্পোনেন্ট ইজ দি স্টক মার্কেট।
এটাকে ম্যানেজ করার জন্য স্টক এক্সচেঞ্জের যে চেয়ারম্যান এবং তার বোর্ড হবে, আর এখন তো আরো 60% হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট, গভর্নমেন্ট রিক্রুট করতেছে। ইন দ্যাট সিচুয়েশন এরা যদি ওই ধরনের ক্যাপেবল লোক না হয় তাহলে কিন্তু এখানে প্রবলেম আরো বাড়বে, কমবে না। ডক্টর জামাল উদ্দিন, আমাদের এই মুহূর্তে সময় হলো একটি বিরতির, আমরা এই বিষয়ে আরো কথা বলবো বিরতি থেকে ফেরত আসার পর। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনে। পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আইসিএবির সাবেক সভাপতি এবং অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন। ফিরছি আবার আলোচনায়। ডক্টর জামাল উদ্দিন, আপনি জানেন যে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ উন্নয়ন ফোরাম। তো এই উন্নয়ন ফোরাম থেকে আমাদের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আপনার এই উন্নয়ন ফোরাম তো আপনার একটা সার্বিক বিষয় নিয়ে আলাপ হবে এবং এখন কি করা উচিত চলছে, ভবিষ্যতে কি করা হবে, সেটা এইগুলো নিয়েই তো আপনার উন্নয়ন ফোরামের এবং এখানে ফান্ডিংটা কীভাবে হবে। বাংলাদেশ তাদের নিজস্ব পজিশন তুলে ধরবে, অ্যাট দি সেম টাইম ইন্টারন্যাশনাল যে ডোনার এজেন্সি, যে ডেভেলপমেন্ট পার্টনার যারা আসছে তারা তাদের বক্তব্য রাখবে এবং সেখানে আপনার দেশের উন্নয়নের জন্য বাংলাদেশে ধরেন গত 40-50 বছর ধরে ইভেন পাকিস্তান আমল থেকে এদেশে উন্নয়ন ফোরামে এটা চলছে। এটা হলো আপনার আমাদের দেশের লোকজন যাইয়া ওখানে প্রেজেন্টেশন দেয় ব্যাংকে লোন বরোয়িংয়ের মতন। আমি অ্যাজ এ বড়োয়ার আমি তার কাছে দিলাম প্রজেক্ট, এক সময় ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা ঠিক করতো বাংলাদেশে সব কিছু ইয়ে করার জন্য। পর্যায়ক্রমে আপনার ধরেন বাংলাদেশ যেহেতু সেলফ রিলায়েন্সের দিকে মুভ করছে, ইন্ডাস্ট্রিতে এখনও কিন্তু বাংলাদেশকে মিডল ইনকাম দেশ হওয়ার জন্য বাংলাদেশের অনেকগুলো এরিয়াতে অনেক লিমিটেশন আছে। সেই সমস্ত ইস্যু নিয়ে মোস্ট প্রবাবলি আলোচনা হবে এবং এগুলাকে কীভাবে ওভারকাম করা যায়, ডিফারেন্ট ইন্ডেক্সগুলো কীভাবে আপনার ইমপ্রুভ করা যায়, প্লাস যে আমাদের যে হিউজ ইনভেস্টমেন্ট দরকার মিডল ইনকাম কান্ট্রি হওয়ার জন্য আমাদের ধরেন বিদ্যুৎ সেক্টরে পার ইয়ার আমাদের বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে আমরা গত বছর একটা বাজেট দিয়েছি। অর্থমন্ত্রী যে দিন বাজেটটার পার্লামেন্টে প্লেস করেছেন সেই দিনই বাংলাদেশ অর্থনীতি সমিতি প্রথম আলোতে একটা সাপ্লিমেন্ট প্রকাশ করেছে। সরকার বাজেট দিয়েছে 3,00,000 কোটি টাকা, আমরা 6,50,000 কোটি টাকার কাছাকাছি একটা বাজেট প্লেস করেছি জাতির কাছে। এবং সেখানে আপনার ধরেন বিদ্যুৎ খাতে ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুৎ, শিক্ষা, তারপরে যোগাযোগ, তারপরে আদার ইনফ্রাস্ট্রাকচার, হেলথ, এই সমস্ত ইয়েতে প্রত্যেকটা জায়গায় কমপক্ষে বাংলাদেশের বাজেটের সাইজ হওয়া উচিত এখন ক্যাপিটাল যে ইনভেস্টমেন্টটা সেটা হওয়া উচিত কমপক্ষে আপনার ধরেন 7 থেকে 8,00,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট দরকার পার ইয়ার কন্টিনিউয়াসলি। কিন্তু এত বড় বাজেট কি আমরা মানে বাস্তবায়ন করতে আমরা সক্ষম হয়েছি? এত বড় বাজেট আপনি পারবে বাংলাদেশ? এখন বাংলাদেশ একটা টেক অফ পিরিয়ডে আছে। প্লেন যখন আপনার উপরের দিকে উঠে থামে না এক জায়গায়, থামে আবার ধাক্কা দিয়ে উপরের দিকে যায়। বাংলাদেশ এখন ওই স্টেজে আছে এবং 6% প্লাস গ্রোথ ফর দি লাস্ট 20 ইয়ার্স, এটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই হয় নাই এবং অনেক দেশে যারা উন্নত হয়েছে তাদের কিন্তু এরকম রেকর্ড আছে। আপনার এই ক্ষেত্রে বাংলাদেশও কিন্তু একটা সক্ষমতা অর্জন করেছে। সেই সক্ষমতাকে আরও বৃদ্ধি করার জন্য ইন্টারনাল রেভিনিউ সিস্টেম, যেটা হোম লোকাল যে রিসোর্স, সেই রিসোর্সটাকে বাংলাদেশ কিন্তু এখনও ট্যাপ করতে পারে নাই। সেটা যদি করে আপনার ভ্যালু এডিশন ট্যাক্স, তারপরে ইনকাম ট্যাক্স, তারপর আদার এক্সাইজ ডিউটি, এগুলো থেকে আপনার অনেক টাকা কালেকশন হওয়া দরকার, যেটা এখনকার যেটা কালেকশন হচ্ছে এর থেকে 5 থেকে 6 গুণ বেশি করা সম্ভব, গিভেন ইউ হ্যাভ গট দি রাইট অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, এবং আপনার সেটা নাই। এবং আইসিটি অ্যাপ্লিকেশন অফ আইসিটি আপনি রেভিনিউ ডিপার্টমেন্টে এখনও করতে পারেন না এবং কেউ চায় না। যারা এখন রেভিনিউ সিস্টেমে আসে তারা কিন্তু চায় না যে এটা অটোমেটেড হোক, ব্যাংকিং সিস্টেম অটোমেটেড হোক। হোল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি আপনার অটোমেটেড হয় তাহলে জিডিপি গ্রোথ বাড়বে 3.5%। এটা ইন্ডিয়া এবং চায়না বিভিন্ন দেশে গবেষণা করে তারা বাইর করছে যে আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমটা যদি আপনি রিফর্ম করলে এবং অটোমেশন করলে আপনার গ্রোথে কন্ট্রিবিউট করবে এটা। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ওই অপরচুনিটিটা আনট্যাপড, এটা করা উচিত। তারপরে আপনার আছে যে
বন্ড ইস্যু করা, ডায়াসপোরা বন্ড, আমাদের দেশের লোক যারা বাইরে থেকে টাকা পাঠাচ্ছে ওনাদের যে টাকা লিগ্যাল ওয়েতে তারা কমপক্ষে 2,00,000 কোটি টাকার মতন এখন আসে, এবং এটা ইললিগ্যাল আপনার চ্যানেলে ইকুয়াল অ্যামাউন্ট আসে। তার মানে 4,00,000 কোটি টাকা ধরলাম, 3,00,000 কোটি টাকা টোটাল। 3,00,000 কোটি টাকার 10% যদি বন্ড ইস্যু করে 30,000 কোটি টাকা, আপনার যদি 20% করে 60,000 কোটি টাকার বন্ড ইস্যু করতে পারে। বন্ড ইস্যু করে এটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে, সেটা দিয়ে আপনার পদ্মা সেতু একটার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের দরজায় ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেছে। মানে সেই ক্ষেত্রে এখন বাংলাদেশ অর্থনীতি সমিতি বলছে যে আমরা নিজ অর্থে পদ্মা সেতু করতে চাই, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার পরে উনি সেটা এগ্রি করেছেন, এবং সেই পদ্মা সেতু এখন রিয়ালিটি। সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হলো আপনাকে ম্যানেজমেন্ট ইজ দি প্রবলেম কারেন্টলি বাংলাদেশ ফেসিং, ম্যানেজমেন্ট প্রবলেম। ফান্ড উইল নট বি এ প্রবলেম বিকজ ইজ ডিফারেন্ট মেকানিজম। আপনি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি আর দ্যাট ডকুমেন্টগুলোকে ইউজ করে, ইন্টারমিডিয়ারিগুলো যদি আপনি ইউজ করেন, ইন দ্যাট কেস আপনি ইউ ক্যান কালেক্ট দি ফান্ড। এবং বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে যারা চিল্লায় এবং অনেকে বলে যে ফরেন লোন ছাড়া হবে না, উই ডু নট এগ্রি অন দিস, বিকজ বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা যত ডেভেলপমেন্ট ফোরামই করেন, যত কিছুই করেন, বাংলাদেশের গার্মেন্টস উন্নয়নের জন্য বিদেশিরা এসে গার্মেন্টস উন্নয়ন করে দিয়ে যায় নাই, বরং ওরা পারলে আটকাইতে চায়। সেই ক্ষেত্রে আমাদের এখানে যে আমাদের হোম গ্রাউন্ড যে ডেভেলপমেন্ট মডেল, দ্যাট শুড উই অ্যাপ্লাই। ওদের কাছে আমরা শুনতে পারি, কারণ তাদের কাছে কোরআনের বাণীর মতন বা বাইবেলের বাণীর মতন ওটাই যে আমার মানতে হবে, নট নেসেসারিলি। এটা ইস এ ডিসকাশন। এই ডেভেলপমেন্ট ফোরামে যে বিষয়গুলো আলাপ হবে, এটা ডিফারেন্ট ইস্যু নিয়ে আলাপ হবে। আলাপ হওয়ার পরে গভর্নমেন্ট উইল হ্যাভ টু ডিসাইড। তাদের কথায় সব কিছু যে করলে এটা হবে না, এই কারণে, কারণ তারা আমাদের এখানকার কালচার, আমাদের হিস্ট্রি, আমাদের ওয়ার্ক এথিক্স, এগুলো সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। তারা চিন্তা করতেছে যে তাদের ডেভেলপ কান্ট্রির যে সিস্টেম ওগুলো নিয়েই করতেছে, সেটা নিয়ে আপনার পুরো জিনিস বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে। সেক্ষেত্রে তাদের কাছে অনেক এই ডেভেলপমেন্ট ফোরামে যে সমস্ত বিষয় আলাপ হবে, আলাপ করার পরে উই শুড ফর্ম এ টাস্ক ফোর্স কম্প্রাইজিং দি ডিফারেন্ট প্রফেশনাল এক্সপার্টস, এবং সেই এক্সপার্টরা এটা রিভিউ করি হাউ মাচ আমাদের এখানে এটা অ্যাপ্লিকেবল, সেটাও আমাদের অ্যাসেস করতে হবে। অ্যাসেস করে দেন উই শুড মেক আওয়ার প্ল্যান টু বিকাম এ মিডল ইনকাম কান্ট্রি ইন লাইন উইথ দি টার্গেট। এবং এখানে আপনার অটোমেশন, এডুকেশন, হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত জায়গায় ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্ট করার জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে টাস্ক ফোর্স, সেটার জন্য একটা টাস্ক ফোর্স দরকার, সেইটা বাংলাদেশে অ্যাবসেন্ট। এবং এটা যদি শুধুমাত্র আমলাতন্ত্রের উপরে ডিপেন্ড করে থাকে তাহলে এটা কিন্তু হবে না। এবং ওনারা দে আর নট দি বিজনেসম্যান হলো পলিটিশিয়ানরা ডিসিশন নেবে আর ইমপ্লিমেন্টেশন করবে আমলাতন্ত্রে। এবং সেখানে আমলাতন্ত্রের সাথে এটাও কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যে সমস্ত নিউ কনসেপ্টগুলো আসছে সেগুলো আমাদের এখানে কিন্তু এখনও সুদূর পরাহত। এখানে এখনও মানে আপনার যে বাংলাদেশের যে ক্লিয়ারিং হাউস অটোমেশন, এই ক্লিয়ারিং হাউস অটোমেশনের জন্য 5-6 বছর লাগে যাচ্ছে। রিয়েল টাইম সেটেলমেন্ট এখনো হয় নাই ব্যাংকে, যদিও মুখে মুখে বলতেছে যে হয়ে যাচ্ছে, কিন্তু এখনো হয় নাই। এখন একটা চেক কালেকশন করে আসতে স্টক এক্সচেঞ্জের যে আপনার যে অটোমেশন, ইট ইজ নট ডান। ডক্টর জামাল উদ্দিন, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী সংবাদে।